প্রতি বছরই একটা নির্দিষ্ট দিনে পাহাড়ের গুহার ভেতর থেকে জেগে ওঠে একটা শিবলিঙ্গ, আর তা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলে। গত পর্বে আমরা আপনাদেরকে পেহেলগামে অবস্থিত ডিয়ার পার্কটি ঘুরিয়ে দেখিয়েছি। তার পাশাপাশি এখানকার লেদার রিভারটাও আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। আর তার পাশাপাশি আমরা জেনেছি এই পেহেলগাঁও নামকরণের পূর্ব ইতিহাস। আর আজকের পর্বে আমাদের গন্তব্য হচ্ছে চন্দনওয়ারি। মূলত এই চন্দনওয়ারির সাথে জড়িয়ে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের একটি ইতিহাস। আর ঠিক কোন কারণে মৃত্যু ঝুঁকি জেনেও প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ অমরনাথ যাত্রা করে, সেটাই আমরা জানবো আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও। ডিয়ার পার্কটা দেখা শেষে এখন আমরা পেহেলগামের গ্রামের রাস্তা ধরে ছুটে চলছি চন্দনওয়ারির উদ্দেশ্যে। বর্তমানে আমরা যে গ্রামটি ধরে ছুটে চলছি এটি হচ্ছে পেহেলগাঁওয়ের মেইন গ্রাম। সময়ের অভাবে আমরা এই গ্রামটি ঘুরে দেখতে পারলাম না, তবে কাশ্মীরের কালচার সম্বন্ধে জানার জন্য এই গ্রামটি দেখা বাদে আপনাদের অন্য কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ আগামী কোনো সময় আমরা এই গ্রামে এসে ঘুরে যাব, আর তার পাশাপাশি এখানকার মানুষের জীবনযাত্রা সম্বন্ধেও ধারণা নিব। বর্তমানে আপনারা যে গাড়ির স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চন্দনওয়ারির গাড়ির স্ট্যান্ড। প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে এখান থেকেই তীর্থযাত্রায় যায় লক্ষ লক্ষ মানুষ, আর তাদের জন্য ভারতীয় সরকার মহাযজ্ঞের ব্যবস্থা করে। আমরা এখন চন্দনওয়ারি চলে এসেছি। অনেকে এখান থেকে অমরনাথ যাত্রা করে। আপনারা চন্দনওয়ারি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চন্দনওয়ারির ঝর্ণা, পাশে আছে ট্যাক্সি স্ট্যান্ড। এই ফল হয়েই একটা নদী তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে আমরা যে জায়গাটিতে রয়েছি এটিকে অমরনাথ যাত্রার বেস ক্যাম্পও বলতে পারেন আপনারা। মূলত তীর্থযাত্রীরা সবার প্রথমে এখান থেকেই যাত্রা শুরু করে থাকেন। এবারে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে অমরনাথ গুহাটি আসলে কি? এই গুহাটি হচ্ছে হিন্দু তীর্থযাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সমতল থেকে এই গুহার উচ্চতা প্রায় ৩,৮৮৮ মিটার, অর্থাৎ প্রায় ১২,৭৫৬ ফুট। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে এর দূরত্ব প্রায় ১৪১ কিলোমিটার। তবে যাত্রাপথে তীর্থযাত্রীদেরকে পেহেলগাঁও অতিক্রম করতে হয়। এই গুহাটি মূলত পাহাড় দিয়ে ঘেরা এবং পাহাড়গুলো বছরের বেশিরভাগ সময় ধরেই তুষারে আবৃত থাকে। গ্রীষ্মকালে খুব অল্প সময়ের জন্যই এই প্রবেশদ্বার উন্মুক্ত থাকে, আর বছরের বেশিরভাগ সময় এখানে বরফ জমে থাকে। এই কারণেই এই গ্রীষ্মকালে লক্ষ লক্ষ তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মূলত অমরনাথের গুহায় চুইয়ে পড়া পানি জমে একটি শিবলিঙ্গের আকার ধারণ করে, আর এই অভূতপূর্ব দৃশ্যটি দেখা যায় মূলত জুন জুলাই মাসে। এই কারণেই জুন জুলাই মাসের শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় অমরনাথ যাত্রা, আর শেষ হয় জুলাই আগস্ট মাসের গুরু পূর্ণিমার সময়। জাতি ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রা করে থাকেন। সাধারণত গুহার ভেতরে ৪০ মিটার উঁচু ছাদ থেকে জল ফোটায় ফোটায় চুইয়ে পড়ে। এই চুইয়ে পড়া পানি খাড়াভাবে গুহার মেঝেতে জমে জমে শিবলিঙ্গের আকার ধারণ করে। কখনো কখনো এই লিঙ্গের আকার প্রায় ৮ ফুট পর্যন্ত উঁচু হয়। তবে গত কয়েক বছর ধরেই সময়ের আগেই বরফ লিঙ্গ গলে যাচ্ছে। সম্ভবত বৈশ্বিক উষ্ণতার কারণেই এই ঘটনা ঘটছে। তারপরও জুলাই আগস্ট মাসে এই জায়গায় অমরনাথ যাত্রার জন্য তীর্থযাত্রীদের ভিড়ে মুখরিত থাকে। বর্তমানে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। যাত্রীদের থাকার জন্য এখানে অনেকগুলো তাঁবু নির্মাণ করা হয়েছে। তার পাশাপাশি আপনারা দেখতে পাবেন পেহেলগামের ঐতিহ্যবাহী পাহাড়ের স্ট্রাকচার, আর সকল স্থাপনাই ওই তীর্থযাত্রাকে উদ্দেশ্য করে তৈরি করা।
হিন্দু ধর্মাবলম্বী গ্রন্থ অনুযায়ী পার্বতীকে গোপনে সৃষ্টির রহস্য বোঝাতেই নির্জন পাহাড়ে গুহা নির্মাণ করেন মহাদেব। আর এই কারণেই নাকি প্রতি বছর এখানে শিবলিঙ্গ উত্থিত হয়। তবে অমরনাথ যাত্রা কবে থেকে শুরু হয়েছে তা জানা যায় না। একটি তথ্যসূত্র মতে খ্রিস্টপূর্ব ৩০০ সাল পূর্বেই বরফ নির্মিত লিঙ্গ পূজা দিতেন তৎকালীন কিংবদন্তি রাজা আরজ রাজা। ধারণা করা হয় রানী সূর্যমতী ১১ শতকে অমরনাথের এই ত্রিশূল বাণীলিঙ্গ এবং অন্যান্য পবিত্র জিনিস উপহার দেন। তবে মধ্যযুগের দিকে এই অমরনাথের কথা মানুষজন ভুলেই গিয়েছিল। পরবর্তীতে ১৫০০ শতকে এটি আবার আবিষ্কৃত হয়। প্রচলিত রয়েছে কাশ্মীরে একসময় জলে প্লাবিত হয়ে গেলে কাশ্যপ মুনি সেই পানি নদীর মাধ্যমে বের করে দেন। এরপরে ভৃগু মুনি অমরনাথের বা শিবের দেখা পান। এভাবেই আবার অমরনাথের যাত্রার প্রচলন শুরু হয়। বর্তমানে প্রতি বছরে কয়েক লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রা করে থাকে। বর্তমানে আপনারা যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অমরনাথ যাত্রার প্রধান ক্যাম্প অফিস। এখান থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। যদিও এখন অমরনাথ যাত্রার সিজন নয়, এই কারণে সবকিছুই বন্ধ রয়েছে। ও আচ্ছা, এই পথে আসার রোমহর্ষক বর্ণনাই তো আপনাদেরকে পুরোটা বলা হলো না। মূলত কাশ্মীরের গ্রাম দিয়ে যাত্রা শুরু করে আমরা একটা পাস পার হয়ে এই পর্যন্ত এসেছি এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা যথেষ্ট ভালোই। অবশেষে আমরা গ্রামের রাস্তা পার হয়ে সেই ভয়ঙ্কর পাহাড়ি রাস্তায় চলে এসেছি, যেখানে কিছুদিন আগেই একটা মারাত্মক আর্মির গাড়ির দুর্ঘটনা ঘটেছিল। মূলত আমরা বর্তমানে যে রাস্তাটা ধরে উপরে উঠছি এই রাস্তাগুলোকে পাহাড়ি পাস বলা হয়। অর্থাৎ এই রাস্তাগুলো পাহাড়ি জিগজ্যাগ পথ ধরে অনেকটা উপরে উঠে যায় এবং এই জিগজ্যাগ রাস্তাগুলোর বাঁক খুবই ভয়ানক প্রকৃতির হয়ে থাকে। চলন্ত অবস্থায় কোনোভাবে যদি গাড়ির কোনো পার্টস নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই জায়গায় গাড়ি আর নিয়ন্ত্রণ করা কোনো অবস্থাতেই সম্ভব হয় না, কারণ পাহাড়ি ঢাল গাড়িকে নিচের দিকে টানতে থাকে। আর এই কারণেই এই জায়গাগুলোতে হর হামেশাই দুর্ঘটনা ঘটে থাকে। আর তার পাশাপাশি এই দুর্ঘটনায় চলে যায় অনেক তাজা প্রাণ। চলার পথে গাড়ির যেটা সবচেয়ে বড় সমস্যা হয় সেটা হচ্ছে ব্রেকের সমস্যা। কোনো কারণে যদি ব্রেক অকেজো হয়ে যায় তাহলে দুর্ঘটনা অবধারিত। আর পেহেলগাঁও শহর থেকে আমাদের এই পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টা। এতটুকু পথ গাড়িতেই আসা যায়, তবে বাকি পথটা কিন্তু আপনাদেরকে হেঁটেই উঠতে হবে যদি আপনারা অমরনাথ যাত্রার আশা করে থাকেন। তবে এই যাত্রায় আর সেটা হচ্ছে না। সুতরাং পেহেলগাঁর চন্দনওয়ারি থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে পেহেলগাঁর অন্য কোনো জায়গা থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।